24 ঘন্টায় মৃত্যু আরও 35, শনাক্ত 1950। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ, 16 জনের মৃত্যু। ইরান ইউরেনিয়াম মজুদ 10 গুণ বাড়িয়েছে বলেছেন IAEA। বার্সাতেই থেকে যাচ্ছেন মেসি। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দেশি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4447 জনে। আর গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1950 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,23,665 জনে। একই সময় সুস্থ হয়েছেন আরও 1,661 জন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,17,852 জনে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকায় বাইতুস সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন এই তথ্য জানান। বর্তমানে যারা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তাদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। সবার শ্বাসনালী পড়ে গেছে। এর আগে রাত 12:30টার দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক 7 বছরের শিশুর। এদিকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নারায়ণগঞ্জ বাইরে যাদের বাড়ি তাদের মরদেহগুলো সরাসরি স্বজনদের কাছে তুলে দেওয়া হচ্ছে। আর নারায়ণগঞ্জে যাদের বাড়ি তাদের মরদেহগুলো নারায়ণগঞ্জ ডিসি অফিসের কার্যালয় থেকে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জের মসজিদে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন। নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন। ঘটনাস্থল পরিদর্শন করে এই কথা জানান তিনি। আব্দুল্লাহ আল আরেফিন বলেন, মসজিদের নিচ দিয়ে একটি গ্যাস পাইপ রয়েছে আর এই পাইপের লিকেজ দিয়ে মসজিদের ভেতরে গ্যাস জমা হয়। মসজিদে এসি চলার কারণে দরজা জানালা সব বন্ধ রাখা হয়। আলো বাতাস বের হতে পারে না, ফলে নির্গত গ্যাস বের হতে পারেনি। বিস্ফোরণের আগে বিদ্যুতের কোনো কিছু জ্বালানোর সময় স্পার্কিং করে আর সেই স্পার্কিং থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তিনি আরও বলেন, মসজিদের মেঝেতে থাকা পানিতে গ্যাসের বুদবুদ ওঠায় সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায় মসজিদের নিচ দিয়ে তিতাস গ্যাসের অনেকগুলো লাইন আছে আর পাইপগুলোর প্রতিটিতে একাধিক লিকেজ রয়েছে। সেই লিকেজের গ্যাস সবসময় মসজিদে উঠত আর নামাজের আগে থেকে মসজিদের দরজা জানালা বন্ধ করে এসি চালু করার ফলে পুরো রুমে এসি ও গ্যাস মিশে যায় আর তাতে করে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এসি বিস্ফোরণ হওয়ার কারণ হলো এসিতে গ্যাস ছিল। প্রথমবারের মতো কুমিল্লার গোমতী নদী দিয়ে নৌপথে পণ্য রপ্তানি শুরু হলো ভারতের ত্রিপুরার সাথে। আজ পরীক্ষামূলকভাবে গোমতী নদী পথে বাংলাদেশ থেকে সোনামুড়া গেল 10 মেট্রিক টন সিমেন্ট। গোমতী নদী পথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি রপ্তানি হবে। বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি ভারতেরও আগ্রহ থাকায় এই নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দাউদকান্দি থেকে গোমতী নদী দিয়ে তিতাস, মুরাদনগর, দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর ও বিবির বাজার হয়ে সোনামুড়ায় যাচ্ছে সিমেন্ট বোঝাই নৌযানটি। এর আগে কুমিল্লার গোমতী নদী বিবির বাজার অংশে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বেলুন উড়িয়ে
সিমেন্ট বোঝে ট্রলারটিকে বিদায় জানান। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর সহ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশন ও ইমিগ্রেশন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে একসঙ্গে 6টি এসি বিস্ফোরণের ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিমউদ্দিন জানান, জেলা প্রশাসকের পক্ষে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আর মৃতদের দাফন কাফনের জন্য প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা অনুদান দেওয়া হবে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিলুর রহমানকে আহ্বায়ক করে গঠিত 4 সদস্যের তদন্ত কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্মন, উপপরিচালক নূর হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন। পদ্মার নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। 2 ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েকশো যানবাহন। ভোগান্তিতে রয়েছে অপেক্ষমান যাত্রী ও চালকরা। যানবাহনগুলোকে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া ও দৌলতদিয়ায়। ঘাটে পাড়ার অপেক্ষায় রয়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন। সৃষ্টি হয়েছে যানজটের। এদিকে পদ্মা নদীতে নাব্যতা সংকট ও পদ্মা সেতু নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে বিনোদন প্রেমীদের। হাওড় সাদা পাথরের জায়গা দুটি পর্যটকদের কোলাহলে এখন মুখর। করোনা সংক্রমণ শুরুর পর দেশের অন্য সব এলাকার মতো বন্ধ করে দেওয়া হয় সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। 3 মাস পর খুলে দেওয়ায় ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। সবুজ পাহাড় আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির ধারার মিতালি কাছে টানছে সবাইকে। খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর আনন্দে দারুণ খুশি তারা। জাফলং, বিছানাকান্দি সহ কয়েকটি জায়গায় পর্যটক কম হলেও অনেকেই ছুটে আসছেন সাদা পাথর দেখতে। এদিকে পর্যটন এলাকা থেকে পাথর উত্তোলনের বিরোধিতা করেছে পর্যটন প্রেমীরা। পর্যটন এলাকায় আর পাথর উত্তোলনের সুযোগ নেই বলে জানিয়েছে প্রশাসনও। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে আরও আকর্ষণীয় করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে প্রশাসন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর সবাইকে চিনতে পারছেন। মাথার আঘাতের স্থানে যাতে সংক্রমণ না হয় সেজন্য তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা নিয়ে এসব কথা বলেছেন মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি জানান, পরশু সকাল পর্যন্ত আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এদিকে ইউএনও ওয়াহিদা খানমকে আপাতত বিদেশ নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার খুরশিদ আলম। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে এসে এসব কথা বলেন তিনি। অন্যদিকে হামলার মামলায় গ্রেফতার 3 জনকে আজ আদালতে তোলা হতে পারে। নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে তৈরি করা আবাসন ব্যবস্থা বসবাসের উপযোগী কিনা তা দেখতে যাচ্ছেন কক্সবাজারের শরণার্থী শিবিরের 40 রোহিঙ্গা নেতা। আজ 2 জন নারী সহ 40 রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে উখিয়ার কুতুমপালং ট্রানজিট শরণার্থী শিবির থেকে রওনা দিয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার। কমপক্ষে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে পাঠানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গা প্রতিনিধিরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে যাচ্ছেন। আরআরসি কার্যালয়ের 3 কর্মকর্তা সেখানে অবস্থান করছেন। সরকারের আশা, রোহিঙ্গা নেতারা দেখে এসে অন্যদের বোঝালে ভাসানচর যেতে রাজি হবেন শরণার্থীরা। সুনামগঞ্জে বিদ্যুতের লাইন টানার জন্য রাস্তার পাশের শতাধিক গাছ কেটে ফেলেছে পল্লী বিদ্যুৎ সমিতি। নির্বিচারে গাছ কাটায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি নয়। তবে সরকারি গাছ কেটে ফেলার জন্য মামলা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ সদরের বনগাঁও গ্রামে রাস্তার পাশে শতাধিক গাছ কেটে ফেলেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুতের লাইন টানার জন্য কয়েকদিন ধরেই চলছে এই গাছ কাটা। কোনো গাছের অর্ধেক, আবার কোনো গাছের গোড়া থেকেই কেটে ফেলে রাখা হয়েছে রাস্তার 2 পাশে। চীন ও ভারতের মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে বৈঠক করেছেন 2 দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক 4 জন মন্ত্রী। রাশিয়ার রাজধানী মস্কোতে সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও মন্ত্রী পর্যায়ের বৈঠকে ছিলেন ভারতের
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেংহি ও পররাষ্ট্র ওয়াং ই। বৈঠকে দুই দেশের সীমান্ত ও আঞ্চলিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আন্তর্জাতিক আইন মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজনাথ সিং। এ সময় তার পাশে ছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেংহি। এদিকে সীমান্তে ভারত চীনের চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যে লিপুলেখ এলাকায় সেনা মোতায়েন করেছে নেপাল। ইরান আগের চেয়ে 10 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। IAEA বলেছে ইরানের কাছে অন্তত 2105 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। সম্প্রতি ইরান তাদের সন্দেহজনক দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটিতে IAEA এর পরিদর্শককে ঢুকতে দেয়। পরিদর্শন শেষে সংস্থাটি এমন দাবির কথা জানালো। বিবিসির খবরে এই তথ্যও জানানো হয়েছে। ইরান 2015 সালে যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও চীনের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়। চুক্তিটি বিশেষ পদ্ধতিতে সর্বাধিক 300 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। EU-235 ধরনের 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহার করা যায়। পারমাণবিক অস্ত্র তৈরিতে 90% বা তারও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। ক্ষণে ক্ষণে মোড় নিচ্ছে মেসি নাটক। যখনই মনে হচ্ছে পথের শেষ, হয়তো দেখা যাচ্ছে তখনই আবার নতুন মোড়, আরও জটিলতা, আরও অস্পষ্টতা, আরও অনিশ্চয়তা। সেই নাটকটারই জবনিকাপাত অবশেষে। গতকাল লিওনেল মেসি নিশ্চিত করলেন চুক্তির বাকি বছরটা যেতে চান প্রিয় ক্লাব বার্সেলোনায়। সমর্থকরা তাই হাফ ছেড়ে বাঁচলেন। মেসির মতো কিংবদন্তিকে মাঠের বদলে কি আর আদালতে মানায়? যে ক্লাবকে এতটা ভালোবাসেন তাদেরই বা কী করে আদালতে নেবেন তিনি? বার্সার চাপে যে জোর করে থাকছেন গোলডটকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন সেটাও। আমি বার্সেলোনাকে ভালোবাসি, এর চেয়ে ভালো জায়গা আর পাবো না নিশ্চয়ই। তবে এখনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আমারই। তা আমি নতুন লক্ষ্য এগিয়ে যেতে চেয়েছিলাম, তবে চলে যেতে চাওয়ার দোষের কিছু নেই। আমার এটা দরকার ছিল, ক্লাবেরও দরকার ছিল, সবার জন্য এটা ভালো হতো। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 24 ঘন্টায় মৃত্যু আরও 35, শনাক্ত 1950। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ, 16 জনের মৃত্যু। ইরান ইউরেনিয়াম মজুত 10 গুণ বাড়িয়েছে বলেছেন IAEA। বার্সাতেই থেকে যাচ্ছেন মেসি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।